স্যার সমাধিকরণে সমানাধিকরণ না দুটো বিভক্তি সমান থাকবে আর পূর্বপদ আর পরপদে দুটো বিভক্তি সমান থাকবে, পূর্বপদ আর পরপদে। আর ব্যাধিকরণে দুটো বিভক্তি আলাদা আলাদা, পূর্বপদ আর পরপদে। ওকে, এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্টও আছে যে ব্যাধিকরণ বহুব্রীতে পূর্বপদ আর পরপদের ব্যাধিকরণ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা বিভক্তি থাকবে, সমানাধিকরণে একই সমান বিভক্তি থাকবে। ওকে, এবারে অন্য কেউ একজন বলবে মেয়েদের থেকে যে এর পরের যে ভাগটা ছিল সেই ভাগের নাম আর তার উদাহরণ একটা বলো। সংখ্যাবাচক বহুব্রীর উদাহরণ বলো তো কেউ, নতুন কেউ আর বলবে? বলবে না? কি নাম বলো? নাম বলো। আমি সমৃদ্ধা। সমৃদ্ধা বলো। ত্রিলোচন যার, ত্রিলোচন যার, ত্রিলোচন এটা সংখ্যাবাচক বহুব্রী সমাসের উদাহরণ। এবারে তুমি আর একটা বলো পরের ভাগটার নাম আর উদাহরণ। মধ্যপল্লবী বহুব্রী উদাহরণ কুম্ভের ন্যায় কর্ণজার, কুম্ভকর্ণ। কুম্ভের ন্যায় কর্ণজার, এমনি ঠিকই আছে, এটা বইতে আছেই, কিন্তু আসলে কুম্ভ মানে তো কলসি, কলসির মতো বড় বড় কান, তাই আমরা কুম্ভের ন্যায় না লিখে কুম্ভের ন্যায় বৃহৎ কর্ণজার এটাও লিখতে পারি। বৃহৎ মানে বড় 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 কান, কলসির মতো, অসুবিধা নেই, কাটতে হবে না। কুম্ভের ন্যায় কর্ণজার এটাও বইতে আছে, কিন্তু কুম্ভের ন্যায় কর্ণ মানে কুম্ভের মতো আকৃতি বিশিষ্ট, তো এই ব্যাপারটা কুম্ভের ন্যায় আকৃতি বিশিষ্ট কর্ণজার, এই আকৃতি বিশিষ্ট কথাটা যদি আমরা মাঝখানে রাখি বা বৃহৎ কথাটা মাঝখানে রাখি ওটা লোপ পাবে, ওই জন্য ভালো বোঝাতে পারবো। কুম্ভের ন্যায় আকৃতি বিশিষ্ট কর্ণজার তাকে বলা হয় কুম্ভকর্ণ, মধ্যপল্লবী বহুব্রী সমাস। এরপরে ছেলেদের মধ্যে একজন কেউ বলবে বাকি ভাগগুলো আর একটা করে উদাহরণ। নাম বলো। দীপায়ন বল। বহুব্রী সমাসের আর কটা ভাগ বাকি থাকে? সহার্থক বহুব্রী সমাস। সহার্থক বহুব্রীর উদাহরণ বলো। তিনটে। বলো। সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান। সস্ত্রীক স্ত্রীর সহিত বর্তমান, সহিত থাকলে সহার্থক হয়। তারপর ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রীর উদাহরণ বলো। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, হ্যাঁ, পুনরাবৃত্তি ঘটছে, দুজনের মধ্যে একই কাজ, ব্যতিহার বহুব্রী। আরেকটা উদাহরণ, আরেকটা ভাগের উদাহরণ কি ছিল? আরেকটা ভাগ নাম বলো। না বহুব্রী সমাস। না বহুব্রী সমাস। নিখোঁজ নিখোঁজার, নিখোঁজার, ঠিকই আছে। এবারে মেয়েদের থেকে একজন কেউ বলবে যে বহুব্রী সমাসের সংজ্ঞা, বহুব্রী সমাস কাকে বলে? স্যার আমি বলবো। নাম বলো। সম্প্রীতি। সম্প্রীতি না, হ্যাঁ বলো, সংজ্ঞা বলো তো। যে সমাসে সমস্যমান পদগুলির কোনটিরই অর্থ প্রধান রূপে না বুঝে অন্য একটি অর্থ বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। অন্য একটির অর্থ মানে হচ্ছে বাইরের কোনো একটা পদ, যাকে বলা হয় তৃতীয় পদের অর্থকে গুরুত্ব দেওয়া হয় বা প্রাধান্য দেওয়া হয়, তাকে বহুব্রী সমাস বলে। আর বহুব্রী সমাসের আমরা এখানে দুটো বৈশিষ্ট্য দেখছি। একটা বৈশিষ্ট্য হলো যে পূর্বপদ আর পরপদের অর্থকে প্রাধান্য দেয় না, তাই তো? আর একটা বৈশিষ্ট্য হলো তাহলে কোন পদের অর্থকে প্রাধান্য দেওয়া হয় না, বাইরের একটা পদ মানে তৃতীয় পদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়, তাকে বহুব্রী সমাস বলে। ওকে, এরপরে দ্বন্দ্ব সমাস আছে। দ্বন্দ্ব সমাসটা ছেলেদের থেকে কেউ একজন বলবে দ্বন্দ্ব সমাস কাকে বলে, আর দ্বন্দ্ব সমাসের ভাগগুলো কেউ বলো। বলো, ছেলেদের থেকে কেউ বলো। স্যার বলবো। নাম বলে বলো, নাম বলো। বরুণ। বরুণ বলেছি, যা ঠিক আছে, বল, তোকে অনেক বাচ্চা, তুই কাকুতি বিনতি করছিস। অন্য কেউ বললে বলুন না, অন্য কেউ বলবে কিনা আগে একটু শুনে নি। নতুন কেউ বলবে না? নতুনরা কেউ নাই, সবার বলা হয়ে গেছে। তাহলে বলুন, বল দ্বন্দ্ব সমাস কাকে বলে, আগে সংজ্ঞাটা বলতো। যে সমাসের ব্যাস বাক্যের পূর্বপদ ও পরপদ মানে অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে। কোন অব্যয় দিয়ে? আচ্ছা, সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয়। হ্যাঁ,
সংযোগমূলক অব্যয় দ্বারা যুক্ত হয়ে থাকে এবং উভয় পদের অর্থই সমানভাবে প্রাধান্য পেয়ে থাকে। তাহলে এখানে আমরা দুটো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসে। একটা হলো পূর্বপদ আর পরপদ অর্থাৎ উভয় পদের অর্থই গুরুত্ব পায়, সমানভাবে প্রাধান্য পায়। আর দুটো পদকে কোন পদ দিয়ে যোগ করা হয় না, সংযোগবাচক অব্যয় পদ দিয়ে যুক্ত করা হয়। সাধারণত যোগ করা হবে ও দিয়ে দুটো পদকে যোগ করা হবে। ঠিক আছে, এবারে মেয়েদের থেকে একজন বলো দ্বন্দ্ব সমাসের ভাগগুলোর নাম কি কি ছিল? আমি বলবো, নাম বলো। আমি বলবো দীপিকা পাল। হ্যাঁ বলো। দ্বন্দ্ব সমাসের একটি ভাগ সমার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, উদাহরণ রাজা বাদশা। সমার্থক দ্বন্দ্ব রাজা বাদশা। তারপর শেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব নাম এ উদাহরণ। আমরা আমি তুমি ও সে। আমরা আমি তুমি ও সে। আর এটা অলোক বা অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, উদাহরণ বলো। বেগুনে, তেলে ও বেগুনে। তেলে ও বেগুনে, তেলে বেগুনে, তেলে ও বেগুনে। এবার ছেলেদের থেকে কেউ একজন বলবে এই যে সমার্থক দ্বন্দ্ব, এই সমার্থক দ্বন্দ্ব বলতে কি বোঝানো হলো? আগে যারা বলেছো তারা একবার কেউ ট্রাই করতেই পারো এবারে। স্যার বলবো? স্যার আমি বলবো, স্যার বলবো। আগে যে বললো সেই বলবে। হ্যাঁ দিবাকর। হ্যাঁ স্যার, মানে যে দ্বন্দ্ব সমাসে পদ দুটি পদ দুটি অর্থ সমান হয়। হ্যাঁ, দুটি পদের অর্থ সমানই হয়, মানে সম অর্থযুক্ত পদ যখন ব্যাসবাক্যে বসে তখন সেটা সমার্থক দ্বন্দ্ব, সম অর্থযুক্ত পদ বসে সমার্থক। আর একজনকে বলবি বলছিলি মেয়েদের থেকে এবার বলতো রে যে একশেষ দ্বন্দ্বের উদাহরণও বলেছিল আমরা আমি তুমি ও সে। একশেষ দ্বন্দ্ব বলতে কি বোঝানো হচ্ছে? একশেষ দ্বন্দ্ব কাকে বলে? একশেষ দ্বন্দ্ব কি বোঝানো হচ্ছে? মেয়েদের থেকে আগে যারা বলেছো তারাও একবার চেষ্টা করতে পারো। হ্যাঁ, নাম বলো। বলো একশেষ দ্বন্দ্বের ব্যাপারটা কি? একশেষ দ্বন্দ্ব আমি কি করে বুঝবো? একশেষ দ্বন্দ্ব কাকে বলে বা একশেষ দ্বন্দ্বের বৈশিষ্ট্য কি? যে দ্বন্দ্ব সমাসের যে সমাসবদ্ধ পদের মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে। রাইট। যে দ্বন্দ্ব সমাসের মধ্যে, যে দ্বন্দ্ব সমাসের সমাসবদ্ধ পদের মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে, একটাই, যাকে বাইরে থেকে দেখলে মনে হবে না যে ওর মধ্যে আর অন্য কোনো পদ জুড়ে আছে বলে। যেমন আমরা, তাই তো? আমরার মধ্যে কিন্তু মনে হচ্ছে না বাইরের থেকে কোনো আর একটা অতিরিক্ত পদ জুড়ে আছে, কিন্তু আমরাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে তিনটে পদ আমরা পাবো, আমি, তুমি, আর একটা হচ্ছে সে। আর মাঝখানে তো সংযোজক অব্যয় আসেই ও। এবারে অলোক বা অলুক দ্বন্দ্ব, ছেলেদের থেকে একজন বলবে অলোক বা অলুক দ্বন্দ্ব বলতে ঠিক কি বুঝবো আমরা? আগে যারা বলেছো কেউ একজন বলো। স্যার আমি বলবো। নাম? দীপায়ন। দীপায়ন। হ্যাঁ বল। স্যার অলক দ্বন্দ্ব হচ্ছে যেই দ্বন্দ্ব সমাসে বিভক্তি দুটি সমসমান পদের বিভক্তি লোপ পায় না। বিভক্তি লোপ পায় না, মেনলি পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পাবে না। সাধারণত কি দেখা যায় সমাসের ক্ষেত্রে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পেয়ে যায়, কিন্তু যে সমাসের পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে না দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, সেই সমাসটাই হবে অলক দ্বন্দ্ব। উদাহরণ বলতো, ও যেটা বলেছে ওটা বাদ দিয়ে তুই যেটা লিখেছিস সেটাই বল। কি উদাহরণ? পথে ঘাটে, পথেও ঘাটে। পথে ঘাটে, পথেও ঘাটে। এখানে দেখতে পাচ্ছি আমরা পথে এই বিভক্তি আছে, ঘাটেতেও এই বিভক্তি আছে, দুটোতেই বিভক্তি আছে, কিন্তু যদি শুধু পূর্বপদের শেষে বিভক্তি থাকতো সেটাও কিন্তু উদাহরণ হিসেবে মান্যতা পেত বা গ্রাহ্য করতাম আমরা। এবার দ্বন্দ্ব সমাস ছেড়ে দাও। এবারে মেয়েদের থেকে বলবে দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে এর সংজ্ঞাটা বলবে আগে, তারপরে আমরা দ্বিগু সমাসের ভাগগুলোতে যাব। দ্বিগু সমাস কাকে বলে? নাম বলো। অনুষ্কা। অনুষ্কা আগে বলো সংজ্ঞা দ্বিগু সমাসের। যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ, পরপদটি
বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির মাধ্যমে সমাহার বোঝায় তাকেই দ্বিগু সমাস বলা হয়। অনেকের সমষ্টি বা সমাহার বোঝাবে, আবার পূর্বপদে থাকবে সংখ্যাবাচক বিশেষণ, তাকে বলা হবে দ্বিগু সমাস। তুমি এবারে বন্ধ করো, ছেলেদের থেকে একজন বলবে দ্বিগু সমাসের কটা ভাগ লেখানো আছে বা কটা ভাগ হয়। যে বলেছিস আগে সেও এখন বলতে পারিস। বলবো দেবজ্যোতি। দেবজ্যোতি বল দ্বিগু সমাসের ভাগ। স্যার বলবো না দ্বিগু সমাসের দেবজ্যোতি আগে দ্বিগু বলবে। সমাসের দুটা ভাগ। দেবজ্যোতি আগে বলছিল ও দুটা ভাগ তৎ। হ্যাঁ স্যার, তদ্ধিতার্থক দ্বিগু, হ্যাঁ তদ্ধিতার্থক দ্বিগু আর সমাহার দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু আর সমাহার দ্বিগু। এইবারে মেয়েদের থেকে বলবে এই যে দুটো ভাগে দুটো আলাদা আলাদা উদাহরণ বলো। তদ্ধিতার্থক দ্বিগুর একটা উদাহরণ কেউ বলো মেয়েদের থেকে। স্যার বলবো। স্যার আমি বলবো। আগে যে বললে স্যার সেই বলবো। স্যার বলবো। একসঙ্গে সবাই বলো না, আগে একজন যে বললে সেই বলো। স্যার আমি বলবো। স্নেহা একটা বলবে, আর একজন কে বলছো? স্যার আমি বলবো। স্যার আমি। স্যার আমি। চান্স দেবো আমি। স্যার আমি। দা চুপ করো। স্নেহা দুটোই বলে দাও, দুজনকে বন্ধ করে দিই। স্নেহা দুটো ভাগের নাম উদাহরণ বলো। আচ্ছা, তদ্ধিতার্থক দ্বিগু সমাস ধুকড়ির বিনিময়কৃত, সমাহার দ্বিগু সমাস নবরত্নের সমাহার। হ্যাঁ, নবরত্নের সমাহার, এখানে সমাহার আছে তাই সমাহার দ্বিগু। আর তদ্ধিতার্থক দ্বিগুর মধ্যে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ দ্বারাই গঠিত হয়, তাই তদ্ধিতার্থ দ্বিগু যেমন হচ্ছে দু কড়ির বিনিময়ে কৃত। এবারে ছেলেদের থেকে বলবে অব্যয়ীভাব সমাসে, অ্যাকচুয়ালি অব্যয়ীভাব সমাসের তো ভাগ নেই, কিন্তু অর্থ অনুসারে অব্যয়ীভাব সমাসের অনেকগুলো উদাহরণ হয়। আলাদা আলাদা অর্থে যদি আমরা প্রয়োগ করি অব্যয়ীভাব সমাসকে, তাহলে অনেকগুলো উদাহরণ হতে পারে আলাদা আলাদা অর্থে। এখন অব্যয়ীভাব সমাস কাকে বলে ছেলেদের থেকে কেউ একজন বলবে সংজ্ঞাটা, যে অব্যয়ীভাব সমাস কাকে বলে। নাম বলো। আগে যে বলেছি সেও বলতে পারিস, বল। স্বপ্ননীল না কে বলবে বলছিলি একটু আগে? বলো বাবা বলো, চুপ করে গেলে কেন? অব্যয়ীভাব কি লেখা নাই? স্যার বলবো দেবজ্যোতি। দেবজ্যোতি বল। আর বাকিরা তো যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের জন্য শোক কামনা করছে, শোক জ্ঞাপন করছে। হ্যাঁ বল দেবজ্যোতি বল। পূর্বপদ যদি কোনো অব্যয় হয় তাহলে সেই অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের যে সমাস হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তো। আচ্ছা, আর ছেলেদের মধ্যে কি অন্য কেউ অন্য কোনো ভাবে সংজ্ঞা লিখেছিস? বলতো কেউ অব্যয়ীভাবে। অনিন্দ বল, অনিন্দ বল। এ অনিন্দ আছিস? হ্যাঁ স্যার। বল তো তুই সংজ্ঞাটা কি লিখেছিস, দেখে দেখে বল। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা কি? স্যার দাঁড়া, সব গুছিয়ে দিয়েছিস? না বল। যাই নাই স্যার। দেখ অবস্থা, সব গুছিয়ে টুছিয়ে বসে আছে। মাথায় বালিশ নিয়ে রেডি হয়ে রয়েছিস না রে? ছাড়ার সাথে সাথেই ধাপ করে শুয়ে পড়বি। যাই হোক বললাম। হ্যাঁ স্যার বলো। স্যার পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদের বিশেষ্যের যে সমাস বা যে সম্পর্ক তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। হ্যাঁ, তো ওটাই বললো। একই সবাইকে একই রকম অর্থ, বলবো একই রকম সংজ্ঞা হলে আর বলিস না। নতুন যদি কেউ সংজ্ঞা লিখিস একটু অন্যভাবে বলতো কেউ। স্যার আমি সৌরভ বলবো। সৌরভ বল। যে সমাসে পূর্বপদ অব্যয় কিংবা অব্যয় স্থানীয় এবং পরপদ বিশেষ্য অর্থাৎ তা এই সমাসে প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঠিকই আছে, একটু ঘুরিয়ে ফিরে এদিক ওদিক হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নাই। মেয়েদের থেকে এবারে কেউ বলবে যে অব্যয়ীভাব সমাসে ভাগ ছিল। এই তোরা মেসেজ করা বন্ধ কর কিন্তু। সবাই বলছে বন্ধ কর। কেন মেসেজ করছিস কেন? দাঁড়া না, শোন না,
সারাক্ষণ তো মোবাইল নিয়ে ঘুটুর ঘুটুর মেসেজ তো করেই যাচ্ছিস, পড়ার সময়টাতে একটু বন্ধ রাখ। কোথায় করলাম? সব দেখতে পাচ্ছি আমি, এই আর কি নাকি। নে মেয়েদের থেকে কেউ একজন বলতো। নাম বলবো? নাম বলো। নাম বলি? নাম সেবিকা। বলবে যে ভাগ ছিল দ্বিগু সমাসের। না ভাগ ছিল না, মানে কোন অর্থে ছিল, মানে ও অব্যয়ীভাব। তো দ্বিগু কেন বলছে? হ্যাঁ অব্যয়ীভাবের অর্থগুলো তো ছিল, অর্থ অনুসারে তুমি প্রত্যেকটা একটা করে উদাহরণ বলে যাও। অর্থ বলো, উদাহরণ বলো, বলো তো। প্রথমটা হচ্ছে অবধি বা সীমা অর্থে, অবধি বা সীমা অর্থে। অবধি না, ওই অবধি, অবধি না, অবধি, কোনো কিছু পর্যন্ত, অবধি, অবধি বা সীমা অর্থে, পর্যন্ত অর্থে বলো। জীবন অবধি, আজীবন। জীবন অবধি, জীবন অবধি। তারপর 2 নম্বর অনতিক্রম্য অর্থে, অনতিক্রম অর্থে, অতিক্রম না করে যথাবিধি। হ্যাঁ বিধিকে অতিক্রম না করে যথাবিধি। ওকে, তারপর 3 নম্বর অভাব অর্থে, অভাব অর্থে, মিলের অভাব সমান গরমিল, গরমিল, মিলের অভাব। ওকে, তারপর 4 নম্বর ক্ষুদ্রতা অর্থে, ক্ষুদ্রতা অর্থে, উদাহরণ ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ। ওকে, তারপর 5 নম্বর ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি বিস্তৃতি। হ্যাঁ দিন দিন প্রতিদিন, দিন দিন প্রতিদিন। ঠিক আছে, আমি রিপিট করছি তাই তুমি বলে যাও পরপর। 6 নম্বর যোগ্যতা অর্থে, যোগ্যতা বলো। উদাহরণ কুলের যোগ্য সমান অনুকূল, কুলের যোগ্য অনুকূল। 7 নম্বর সাদৃশ্য অর্থে, সাদৃশ্য, উদাহরণ ভাষার সদৃশ্য সমান উপভাষা, উপভাষা ভাষার সদৃশ। হ্যাঁ 8 নম্বর সামীপ্য অর্থে, সামীপ্য, নিকটে, নৈকট্য। হ্যাঁ উদাহরণ কণ্ঠের সমীপে সমান উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, সামীপ্য, নিকটে। হ্যাঁ উদাহরণ কণ্ঠের সমীপে সমান উপকণ্ঠ, উপকণ্ঠ। ওকে, তারপর 9 নম্বর পশ্চাৎ অর্থে, উদাহরণ তাপের পশ্চাৎ সমান অনুতাপ, তাপের পশ্চাৎ। 10 নম্বর বৈপরীত্য অর্থে, বৈপরীত্য, উদাহরণ ফলের বিপরীত সমান প্রতিফল। 11 নম্বর সাকল্য অর্থে, সাকল্য সমষ্টি, সবাই মিলে। উদাহরণ দ্বিজ চণ্ডাল সকলে সমান আদিজ চণ্ডাল। আরেকবার বলো তো এটা। দ্বিজ চণ্ডাল, এটা এই যে দ্বিজ, বুঝলে বানানটা হচ্ছে দয় বয় হর্ষই বর্গে যাও। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, যার 2 বার জন্ম হচ্ছে, যে আবার একবার জন্ম লাভ করে। এটা হচ্ছে একটা ধারণা ছিল মানুষের, একটা সংস্কার, অন্ধবিশ্বাস, যাই হোক। তো দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, দ্বিজ। তারপর কি বলে? দ্বিজ চণ্ডাল সকলে, চণ্ডাল সকলে। চণ্ডাল, দ্বিজ চণ্ডাল সকলে। হ্যাঁ তারপর ঠিক আছে, তাহলে অর্থ অনুসারে একটা ভাগ বললেই ঠিক আছে। এবারে ছেলেদের থেকে কেউ একজন বলবে যে নিত্য সমাস কাকে বলে, তারপরে তার উদাহরণ পরে বলবে। আগে বলো নিত্য সমাস কাকে বলে। ছেলেদের থেকে ঘুমিয়ে পড়লি নাকি? দেবজ্যোতি অনেকবার বলছে। তাহলে আরেকজন বলতো, অন্য কেউ? সমাদিত্য বল। এই তো বল। যে সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাস বলে। ওকে, ব্যাস বাক্য হয় না মানে যেটা দুটো বৈশিষ্ট্য, যেটা সমাসবদ্ধ পদ যা ছিল ব্যাস বাক্য তাই থাকবে। তাহলে যে সমাসে ব্যাস বাক্য হয় না এটা একটা বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ব্যাস বাক্য গঠন করার জন্য একটি অন্য পদের সাহায্য নেওয়া হয় বা অন্য পদকে গ্রহণ করা হয়, তাকে নিত্য সমাস বলে। এবারে মেয়েদের থেকে বলবে, এই যে ও যে দুটো বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞাটা বললো, তোমরা এই দুটো বৈশিষ্ট্য আলাদা আলাদা দুটো বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ বলবে। মেয়েদের থেকে কেউ বলবে। বলো বলো মায়েরা বলো। একসাথে দুজন, এই একসাথে যারা একসঙ্গে যে দুজন বলেছো সেই দুজনের মধ্যে একজন একটা বলবে আর একজন অন্যরা বলবে।
প্রথমে একজন বলো স্যার আমি বলি নাম। অনুষ্কা। তো তুমি বলো যে ব্যাস বাক্য যা আছে সমাসবদ্ধ পদও তাই আছে, এমন বৈশিষ্ট্যের উদাহরণ দাও নিত্য সমাসের উদাহরণ বলো। দর্শন মাত্র কেবল দর্শন। হ্যাঁ দর্শন মাত্র কেবল, এটা কি করে হলো? আমি কি বলছি আবার শুনবে, যে ব্যাস বাক্য যা সমাসবদ্ধ পদই তাই, একই, কোনো চেঞ্জ নাই, এই রকম বৈশিষ্ট্য দিয়ে উদাহরণ দাও নিত্য সমাসে বলো আবার। স্যার বলো কাল সর্প কাল যে সর্প। কাল সর্প কাল যে সর্প, কাল যে সর্প কেন হবে? যা আছে তাই হবে, যেটা আবার তুমি আসবে আনবে কেন? কাল সর্প যা আছে তাই। কৃষ্ণ সর্প কাঁচা কলা যা আছে তাই থাকবে, তো যে আনবে না। দাঁড়কাক। এবারে আরেকজন মেয়েদের মধ্যে কে বলবে বলছিলে অন্য বৈশিষ্ট্যটা, যে বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে বাইরের একটা শব্দ নিয়ে আসা হচ্ছে, বলো নিত্য সমাস। স্যার জ্ঞান মাত্র কেবল জ্ঞান। হ্যাঁ জ্ঞান মাত্র কেবল জ্ঞান। এখানে বাইরে কোন শব্দটা নিচ্ছি আমরা? স্যার মাত্র। জ্ঞান মাত্র না, কেবল মাত্র বদলে কেবলটা নিচ্ছি আমরা। আচ্ছা ঠিক আছে। এবারে বাক্যাশ্রয়ী সমাসের সংজ্ঞা কেউ বলবে? ছেলেদের থেকে বলবে বাক্যাশ্রয়ী, আমরা একবারে শেষের দিকে পৌঁছে গেছি। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে বলবি কেউ ছেলেদের থেকে? বলবো, নাম বলো। বরুণ বলবে বলছি, বরুণ বল। যে সমাস মানে কোনো সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশ পায় তাকে, যে এবং যে সমাস সম্পূর্ণ একটি বাক্যের অর্থ প্রকাশ করে তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। তাহলে বাক্যাশ্রয়ী, এটাকে যদি আমরা ভাঙি দেখা যাচ্ছে বাক্যকে আশ্রয় করে গড়ে উঠছে সমাসটা, তার মানে বাক্যের উপর নির্ভর করে, বাক্যের অর্থের উপরে বাক্যকে আশ্রয় করে গড়ে উঠছে যে সমাস, সেটাই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। মেয়েদের থেকে একজন বলবে বাক্যাশ্রয়ী সমাসের 5টা উদাহরণ। 5 তানিশা বলো তো। তানিশা বলো। চক্ষু অপারেশন শিবির বলো। ব্যাস বাক্য কি বলবো স্যার? হ্যাঁ চক্ষু অপারেশন শিবিরের ব্যাস বাক্য বলো। চক্ষু অপারেশনের উদ্দেশ্যে আয়োজিত যে শিবির। হ্যাঁ চক্ষু অপারেশনের উদ্দেশ্যে আয়োজিত যে শিবির। আরো বলো 4টে। বসে আঁকা প্রতিযোগিতা। বসে আঁকা না আঁকো? আঁকো প্রতিযোগিতা। বসে আঁকা হয় যে প্রতিযোগিতা। বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। তারপর আরো 3টে। রক্তদান শিবির। রক্তদান শিবির। রক্তদান করার উদ্দেশ্যে নিয়ে আয়োজিত যে শিবির। রক্তদান করার উদ্দেশ্যে আয়োজিত যে শিবির। আরেকটা সবুজ বাঁচাও। সবুজ বাঁচাও কমিটি। সবুজকে বাঁচানোর উদ্দেশ্যে নিয়ে গঠিত যে কমিটি। সবুজকে বাঁচানোর উদ্দেশ্যে গঠিত যে কমিটি। হ্যাঁ নিয়েটা লেখার দরকার নেই, নিয়েটা বাদ দিলাম। সবুজকে বাঁচানোর উদ্দেশ্যে গঠিত যে কমিটি গঠন করা হয়, আর শিবির হলে আয়োজন করা হয়, তাহলে ওই নিয়ে কথাটাকে যোগ করার দরকার নেই। ঠিক আছে। এবারে ছেলেদের থেকে বলবে আর কোন ভাগটা? কে? আমি সৌরভ কি বলবি? হ্যাঁ একটা কথা ছিল। না কথাটা ছিল যে এখানে উদ্দেশ্যের জায়গায় জন্য তো লেখা যাবে না? না লেখাই যেতে পারে, লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ছেলেদের থেকে বলবে আর এতগুলো সমাসের মধ্যে মানে 9টা ভাগের মধ্যে আমার মনে হয় 8টা হয়ে গেল, আর একটা মনে হয় বাকি আছে নাকি রে? হ্যাঁ স্যার আলোক সমাসটা। আলোক না তো, কি উচ্চারণ করলি বল আবার। অলয়কার পর লোভ, লোভ মানে লুপ্ত হওয়া, ভ্যানিশ। আর অলোভ মানে লুপ্ত হয় না, লোপ পায় না, ভ্যানিশ হয় না, অলোভ, তাই লয়কার প। ঠিক আছে। এবারে অলোভের আরেকটা নাম হচ্ছে অলুক, লয়হর্ষক ক, লুক। হ্যাঁ অলুক সমাস বা অলোপ সমাস। ছেলেদের থেকে বলবে অলোপ সমাস বা অলোপ সমাস কাকে বলে, সংজ্ঞাটা বলবে। স্যার আমি বলবো। আর দেবজিৎ তো অনেক বলছি। স্যার আমি সৌরভ বললাম। সৌরভ বল। রোহন আছে। হ্যাঁ রোহনকে এতক্ষণ পরে আমি খুঁজে পেয়েছি।
গভীর জলে কোথায় যে লুকিয়ে থাকে বোঝা যায় না, এক শেষ মুহূর্তে ও এখন দম নেওয়ার জন্য উপর দিকে ভেসে উঠেছে। এতক্ষণ আমি ভাবছি নাই ও। বল রোহন বল। হ্যাঁ বল। যে সমাজের সমস্ত পদে সমস্ত পূর্বপদের বিভক্তি যুক্ত হয় তাকে বলে অলোপ সমাস বা অলোপ সমাস। হ্যাঁ, যে সমাসের পূর্বপদে বিভক্তি চিহ্ন লোপ পায় না বা লুপ্ত হয় না তাকে অলোপ বা অলোপ সমাস বলে। ভেরি গুড। এবারে মেয়েদের থেকে একজন কেউ বলবে যে অলোপ বা অলোপ সমাসের কতগুলো ভাগ আছে, কি কি? নাম? স্নেহা। আচ্ছা স্নেহা আগে বলো, তারপরে বাকি চান্স দিচ্ছি। যা স্নেহা আগে বলবে। কটা ভাগ সমাসের অলোপ? অলোপ সমাসের হচ্ছে 4টে ভাগ আছে। না, অলোপ সমাসের 3টে ভাগ হয়। 3টে ভাগ বলো তুমি কি কি 4টে ভাগ লিখেছো শুনি, তারপরে বলে দিচ্ছি কোনটা বাদ যাবে। একটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব। অলোপ দ্বন্দ্ব হবে, ওকে। তারপর অলোপ তৎপুরুষ। অলোপ তৎপুরুষ হবে। আর অলোপ উপপদ। এই অলোপ উপপদ সেটা হবে না, উপপদটা তো তৎপুরুষ সমাসের একটা ভাগে যাচ্ছে, তাহলে অলোপ তৎ উপপদ মানে কেন হবে? অলোপ তৎপুরুষের মধ্যেই তো ওটা ভাগ, উপপদটা, তাই ওটা কাটো। কেটে অলোপ দ্বন্দ্ব ঠিক আছে, অলোপ তৎপুরুষ ঠিক আছে, আর একটা কি লিখেছো বলো? অলোপ কি? অলোপ বহুব্রী। অলোপ বহুব্রী। তাহলে বহুব্রী সমাস, তৎপুরুষ সমাস আর দ্বন্দ্ব সমাস এই 3টের ক্ষেত্রেই অলোপ সমাস হয়, তাই অলোপ সমাসের 3টে ভাগ। স্যার মেয়েদের থেকে এবারে বলবে। স্যার কি নাম? স্যার বলবো? ও স্যার অব্যয়ভাব হবে না? ওই অব্যয়ভাব বা সমাস তো হয়ে গেছে আগে। অব্যয়ভাব তো ওটা একটা আলাদা, অব্যয়ভাব সমাস তো ওটা একটা আলাদা ভাগের নাম। অব্যয়ভাব নিয়ে অব্যয়ভাবের ক্ষেত্রে অলোপ ব্যাপারটা যায় না। অলোপটা হচ্ছে 3টে সমাসের ব্যতিক্রমী নিয়ম, দ্বন্দ্ব, তৎপুরুষ আর হচ্ছে বহুব্রী। মেয়েদের থেকে কেউ একজন বলবে অলোপ দ্বন্দ্বের একটা উদাহরণ দেবে। না, আগে যে বললো সে বলবে। আগে আগে রূপকথা, রূপকথা আছে না? রূপকথা বেরিয়ে গেছে। কে? হ্যাঁ বলো। নাম? আমি কজনের গলা পাচ্ছি? 3 জনের গলা পাচ্ছি। 3 জনের নাম বলো তো পরপর। অনুষ্কা। অনুষ্কা। আরেকজন? হ্যাঁ উর্মিকা। দীপিকা। 3 জন 3টে আলাদা ভাগের নাম বলবে। অনুষ্কা আগে বলো অলোপ দ্বন্দ্বের সমাসের উদাহরণ। আগে পিছে, আগে ও পিছে। আগে পিছে, আগে ও পিছে, এটা একটু ভালো লাগছে না, একটু অন্য ধরনের বলো তো। স্যার আমি বলবো? না, ওই বলবে। একটাই মায়ের ঝিয়ে, মায়েও ঝিয়ে। মায়ের ঝিয়ে, মায়েও ঝিয়ে, ঠিক আছে। এবারে আর একজন বলবে বলছিলে, সে বলবে অলোপ। আমি তো 3 জনকে ভাগ করে দিয়েছি। অলোপ দ্বন্দ্ব বলা হয়ে গেল। হ্যাঁ স্যার আমি উর্মিকা। তুমি বলবে। আচ্ছা রূপশ্রী পরেরটা বলো। উর্মিকা বলো অলোপ তৎপুরুষ সমাসের একটা উদাহরণ বলো। তৎপুরুষের অনেকগুলো ভাগ ছিল, তার মধ্যে যে কোনো একটা দিয়ে উদাহরণ বলো। অলোপ তৎপুরুষ সমাসের একটা উদাহরণ হলো চোখ দিয়ে দেখা, চোখে দেখা। চোখে দেখা, চোখে এই বিভক্তি থেকে যাচ্ছে, চোখ দিয়ে দেখা, ঠিক আছে। এবারে আরেকজন কে আছে? আমি বলবো। হ্যাঁ কি নাম? স্যার পরেরটা আমি বলবো। নাম বলো। স্যার দীপিকা। হ্যাঁ বলো। অলোপ বহুব্রী। গায়ে হলুদ। না, রোদে পড়া, রোদে পুড়ছে। রোদে পোড়া, রোদে পুড়ছে। না না হবে না তো, যে দিয়ে তো হয় না বহুব্রী, লাস্টে যে থাকলে হবে না তো, যার দিয়ে করতে হবে। স্যার বলবো আমি? রোদে পুড়ছে যার, এটা হয় নাকি? রোদে পুড়ছে যার আবার কোন কথা হয়? অন্য আরেকজন কেউ বলো। হ্যাঁ বলো। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হ্যাঁ হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। জেনারেলি অনুষ্ঠান দিয়ে বহুব্রী সমাসের এই অলোপের ভাগটাকে নিয়ে আসবে। অনুষ্ঠান কথাটা থাকে, অনুষ্ঠান। আগের একটা ভাগ ছিল অনুষ্ঠানবাচক বহুব্রী সমাস, এটা ভাগটাকে তুলে দিয়ে ওটাকে হাতে, এই বিভক্তি থেকে গেছে পূর্বপদে শেষে, তাই এটাকে অলোপ সমাসের মধ্যে ফেলা হয়। অলোপ বহুব্রী, হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ,
গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনুষ্ঠান শব্দ দিয়েই এই উদাহরণটা দেবে। যাই হোক, আমাদের সমাজ মোটামুটি এক অর্থে একটু ছোটোখাটো ডিভিশন হয়ে গেল। এখন সমাজ তো এই 1-1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি হওয়ার কথা নয়, তবে আগে যেহেতু বুঝিয়ে দিয়েছি, তোমরা যেহেতু তৈরি করে রেখেছো, তাই আমাদের খুব তাড়াতাড়ি এক অর্থে বেশ হালকার উপর দিয়ে এক অর্থে ডিভিশন হয়ে গেল। আর এরপরে যদি আর কোথাও অসুবিধা থাকে তখন পরে আমরা আবার একবার আলোচনা করে নেব। আপাতত আজকের এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। ক্যামেরা অন করতে পারো, আমি দেখে নিতে পারি, সবাইকে দেখে নিতে পারো। ক্যামেরা অন করে একে একে লেফট হয়ে যাও। হ্যাঁ স্যার, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ক্যামেরা অন করো। স্যার এগুলো কি হচ্ছে? হ্যাঁ, কালকে দেখবি দুপুরের মধ্যে দিয়ে দেবো। কালকে দেখবি কোনগুলো রেকর্ড হয়েছে আর কোনগুলো রেকর্ড হয়নি, দেখতে পাবি। হ্যালো স্যার, তোদের বাঁদরের বাঁদরামো কতখানি হলো, সব গুড নাইট লিখছে, মেসেজ করছে। বল স্যার, বললাম কি বহুরূপের থেকে একটা উদ্ভট কোশ্চেন ছিল। কার প্রশ্নটা? কি নাম বল। হ্যাঁ বল তো, কি উদ্ভট প্রশ্ন? স্যার, বহুরূপী গল্প অনুসারে হরিদা খুব গরিব ছিল, কিন্তু তাহলে কস্টিউম গুলো বাইরে থেকে, ওই জন্যই তো দাঁড়িয়ে এটাই আমার কোশ্চেন। হ্যাঁ স্যার, এত কোথা থেকে এত দামি গুলো? ভাতটা তোমার কোনো দিকে দোকান করে স্যার, ওটা তো একবারে টাকা ইনভেস্ট করে জামা কিনে নিয়েছিল না, সেই কত স্যার। তোদের এই এত সুন্দর মাথা, উফ, এ করোনার ওষুধটা আবিষ্কার করে ফেল।